কালো মোটা বোড়া সাপের মতো চিৎপাত হয়ে পড়ে আছে লম্বা একটা রাস্তা। তেমনি বোড়া সাপের মতোই রোদ আলোতে চিকচিক করে। ঠিক গোধূলির পরে সন্ধ্যার গাঢ় ছায়া যখন ধীরে ধীরে নেমে আসে, তখন রাস্তাটার পূবের মাথায় দাঁড়িয়ে দেখলে পথের বৈদ্যুতিক আলোতে অমনি মনে হয়। রাস্তাটার এক পাশে খেলার মাত্রা সামনে করে দুর্বল দেহে হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি রেস্তোরাঁ। তারপরে শুরু হয়েছে রেলের বস্তি। লম্বা গিয়ে গিয়ে পশ্চিমে একেবারে রেল কারখানার সাথে যেন গা হেলান দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে। এরই এক ঘরে বরকতের মা কাঁদে, রোজ কাঁদে। রাস্তাটার ওপারে সেক্রেটারিয়েট ভবনের আজিদারির পতাকা আনন্দে আমেজে পতপত করে ওড়ে। আর এপার থেকে বরকতের মায়ের কান্নার করুণ সুখ ডানা ভাঙা পাখির মতো আকাশে বাতাসে ডানা ঝাপটাতে ঝাপটাতে দিগন্তে ফেটে চৌচির হয়ে পড়তে থাকে। সারা দুনিয়ার মায়েদের হৃদয়ে বিষ মাখা তীরের ফলার মতো বিঁধতে থাকে। অসাড় নিস্পন্দ স্থবির হয়ে আসে মায়েদের হৃদয়। সে কান্নার সাথে কত কথা বরকতের মা বলে। 1952 সনের এক সকালে বরকত বলেছিল, মা, তোমাকে মা বলে যে ডাকবো তা নাকি আর পারবো না। ওরা আমাদের কত বড় শত্রু, মাঝে মাকে মা বলে, বাবাকে বাবা বলে। ওরা আর আমাদের ডাকতে দিতে চায় না। বলতো মা, আমরা কি তা মেনে নিতে পারি? আজ তারই জন্য শান্তিযুদ্ধ হবে মা। আমরা ধর্মঘট করব। তুমি আশীর্বাদ করো মা, তোমার সেখানে বুলি যেন আমাদের মুখে অক্ষয় হয়ে থাকে। তাই হবে বাবা, যা, তোরা জয়ী হবি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আনন্দে বেরিয়ে গিয়েছিল বরকত, কিন্তু আর ফিরে আসে নাই। সে আজ থেকে ঠিক 1 বছর আগের কথা। সেই থেকে বরকতের মা কাঁদে, রোজ অমনি করে কাঁদে। রাস্তাটার গা থেকে একটু লেজুর বেরিয়ে বরকতের বস্তির পাশ দিয়ে রেল কলোনিটাকে দুভাগ করে চিরে দিয়েছে। দূর থেকে দেখলে এ লেজুরের অস্তিত্ব বোঝা যায় না, মনে হয় ঘরগুলো হাত বাড়িয়ে পরস্পরের গলা জড়িয়ে পড়ে আছে। এ সাপ লেজুর রাস্তাটির ঠিক বাঁ পাশ ঘেঁষে প্রাসাদ তুল্য বাড়ি, পামরোজ হাউস। তারই দোতলার দীর্ঘ বারান্দায় এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত পায়চারি করে ফিরছিলেন খান বাহাদুর মির্জা গোলাম হাফিজ, অবসরপ্রাপ্ত এককালের বাঘা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। চুল পেকেছে, শুভ্র সুশ্রুতে মুখমণ্ডল আবৃত, পায়ে দামি নাগরা, পরনে চুড়িদার পায়জামা, গায়ে আদ্দির পাঞ্জাবি, হাতে একখানা লাঠি, চোখে আভিজাত্যের গরিমা। পায়চারি করছিলেন আর ভাবছিলেন, এই সংসারে আর অধিক দিন বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। সত্যই সংসারটা যেন দিনের দিন কেমন পিজোর পোল হয়ে উঠেছে। লঘুগুরু জ্ঞান, পাপ্পুনির বিবেচনা, মানসম্মানের খাতির, এইসব যেন সংসার থেকে উধাও হয়ে গেছে। গতকাল যাকে দেখেছি দারিদ্র্যের একটা চরম দৃষ্টান্ত হয়ে পথে পথে কুকুর বিড়ালের সঙ্গে আহার খুঁজতে, আগামী পরশু হয়তো সেই তোমাকে মুখের উপর 2-1 কথা শুনিয়ে যাবে তার অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে। সুতরাং আর কেন, এ বেঁচে থাকার কোনো অর্থ হয় না। সংসারটা ছোট লোকের ঔদ্ধত্যে উৎপীড়িত হয়ে উঠেছে, তাই খান বাহাদুরের বেঁচে থাকবার নেশার ফাটল ধরেছে। জীবনের প্রতি জন্মেছে বিতৃষ্ণা। যদিও মুখে বেঁচে না থাকার কথাই বলছিলেন, কিন্তু মনে মনে ভেবে অস্থির হয়ে উঠেছিলেন কি করে 2 দিন আরও সুখ সমৃদ্ধিতে পুত্র পরিজন নিয়ে বেশি বেঁচে থাকা যায়। কি করে MA পাস ছেলেটার সবাইকে টেক্কা দিয়ে একটা মস্ত চাকুরি জুটিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত আরামে গা ভাসিয়ে আভিজাত্যের গৌরবটাকে নিষ্কলঙ্কভাবে রক্ষা করা যায় ভাবছিলেন, আর আতঙ্কে শিউরে উঠছিলেন। হয়তো বা তীরে এসে তরি ডুবে যায়, শেষ রক্ষা বুঝি আর হয় না। জীবনের 50টি বছর লোহার খাঁচার মতো করে পাঁচরার হাড় দিয়ে আবরে রেখেছেন যে আভিজাত্য, তার শেষ রক্ষা নিয়ে খান বাহাদুর বড় উতলা হয়ে উঠেছেন। ছেলেটা হলো কি? আরে MA পাস করেছিস, সিভিলিয়ানের ঘরে জন্ম, কোথায় বাঘের বাচ্চা বাঘ হবে না? রাত দিন চাষা ভুসু মুছি ম্যাথর যত সব ছোট লোকের জাত নিয়ে ঘাটাঘাটি। ছ্যা ছ্যা ছ্যা, ইজ্জতটা একেবারে নোংরা করে ছাড়লো, বংশমর্যাদার মুখে কালি লেপে দিল দেখছি। খান বাহাদুর হনহন করে ভিতর বাড়ি গিয়ে ফেটে পড়েন। বলি, মেম সাহেব, আপনার গুণধর পুত্র আজ কোন চুলোয় গিয়েছেন? কোন ম্যাথরপল্লীর লোক আজ হুজুরের নিকট ফরিয়াদ নিয়ে এসেছিলেন যে রোগ শোকে আমাদের ঔষধপথ্য নাই?
যদি জানা থাকে আমায় একবার দয়া করে বলুন, না হয় সেখান থেকেই তাকে আমি তুলে নিয়ে আসবো। খান বাহাদুরের ক্রোধের কোনো কারণ ঘটলেই তিনি স্ত্রীর সহিত অমনি কেমন যেন ব্যঙ্গের স্বরে কথা বলতে থাকেন। এটাও নাকি তার আভিজাত্যের একটা অঙ্গ। মধ্যবিত্ত ঘরে জন্ম মরিয়ম বেগম জীবনের সুখ যত ভোগ করেছেন, লাঞ্ছনা গঞ্জনা ভোগ করেছেন তার চাইতে অনেক বেশি। আভিজাত্যের সুচ্রাগ সূক্ষ্ম কাটায় চিরে চিরে মনটা তার ক্ষত বিক্ষত হয়ে গেছে। তবু মুখ বন্ধ করে জীবনটাকে হেঁচড়ে টেনে শেষের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। খান বাহাদুরের কোনো কথার কোনো প্রতিবাদ তিনি কখনো করেন নাই, আজও করলেন না, চুপ করেই রইলেন। এ যেন সর্বংসহা ধরিত্রী। রোগ বৃষ্টি তাপিতায় কোনো ভ্রুক্ষেপ নাই। খান বাহাদুর চিরদিনের অভ্যাস মতো আজও দাঁড়িয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আত্মমর্যাদা, মান সম্মান, প্রতিপত্তি এসব প্রতিষ্ঠা করা মুখের কথাটি নয়। তুমি সেসব নষ্ট করে দিলে। ছেলেটা একেবারে ভব ঘুরে লক্ষ্মী ছাড়া হয়ে গেল। এই তো আজকে ইন্ডাস্ট্রি মিনিস্টারের সঙ্গে একটা এঙ্গেজমেন্ট করছিলাম বেলা 11:30টায়। মুনিরকে নিয়ে গেলে টি বোর্ডের একটা জাদুয়েল অফিসারের চান্স দেবেন বলেছিলেন। 11:30 বাজতে আর মাত্র 10 মিনিট বাকি, অথচ আপনার বাহাদুর পুত্রের কোনো খোঁজ নাই। জীবনের চান্স এরকম অবহেলায় হারালে তার ফিরে আসে না। আমি সিভিলিয়ান হয়েছিলাম কম সাধনা নয়। জীবনের কোনো চান্সকে একটু পাশিয়ে যেতে দেই নাই। তোমাকে সাবধান করে দিচ্ছি, একটু বাক সামলে চলো। ছেলেটা যে দিনে দিনে একেবারে বকে যেতে বসেছে। উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে বাকশূন্য চোখে চেয়ে থাকেন মরিয়ম বেগম। তখনও ভেসে আসছিল বরকতের মায়ের কান্নার সুর। সে বেদনায় মরিয়ম বেগমের হৃদয় সাগর উদ্বেলিত হয়ে উঠেছিল। তিনি ভাবছিলেন, এই পোড়া দেশের মায়েদের হৃদয় সাগর ভরে এ আগ্নেয়গিরি জ্বলন্ত আর কতকাল জ্বলবে। খান বাহাদুর যেমনভাবে এসেছিলেন তেমনভাবেই আবার ফিরে চলে গেলেন। মরিয়ম বেগম বসে বসে কত কথাই ভাবছিলেন। আল্লাহ, তুমি ছেলেদের জয়ী করে দাও, সত্যের জয় হোক। আর সেই সত্যের মধ্য দিয়ে চির অক্ষয় হয়ে বেঁচে থাক বরকতের মায়ের স্নেহের বরকত। এমন সময় ফরিদা এসে পেছন থেকে ডাক দিল, জান মা, আজ আমাদের প্রভাত ফেরি ছেলেদের চেয়ে অনেক ভালো হয়েছে। তবে দাদু ভাইয়ের দলে ছেলে ছিল অনেক বেশি, আমরাও কিন্তু কম যাইনি। কয়েকটা স্কোয়াড মিলে প্রায় 1000 মেয়ে হবে। মায়ের মুখে সদ্য ফোটা ফুলের মতো হাসি ফুটে ওঠে। ফরিদার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে মা বলতে থাকেন, সেই কোন ভরে গেছিস? চা পানি কিছু খেয়েছিস না উপোস দিয়ে রেখেছিস? ফরিদা হাসতে হাসতে জবাব দেয়, জানো মা, আমার চাইতে অনেক ছোট ছোট মেয়ে কিছু না খেয়েছিল। মা ধীরে ধীরে জিজ্ঞেস করেন, আচ্ছা হ্যাঁ রে, তোর দাদু ভাই কোথায়? সে কখন আসবে? ফরিদা বলে, বাপ রে, দাদু ভাইয়ের কথা ছেড়ে দাও মা, তার কি অবসর আছে? অনেক কাজ করতে হবে আজকে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি, কত প্রোগ্রাম করা হয়েছে। মায়ের হৃদয় সাগর স্বর্গীয় আনন্দে আপ্লুত হয়ে আসতে থাকে। তিনি নির্বাক বিস্ময়ে চেয়ে থাকেন ফরিদার দিকে। তার সারা হৃদয়ের স্নেহ যেন চোখ দিয়ে উপচে উঠে ম্লান করে দেয় ফরিদাকে। তিনি আরও কত কথা শুনতে চান ফরিদার নিকটে। কোন পথ দিয়ে মিছিল যাবে, সব ছেলে মেয়ে মিলে মিছিলে কত লোক হবে, কি তাদের দাবি হবে, আমাদের এ পথ দিয়ে মিছিল যাবে তো? কিন্তু একটি কথাও মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারেন না। কণ্ঠটা কেমন যেন আবেগে শিথিল হয়ে যায়। এমন সময়ে বাইরের ঘরে খান বাহাদুরের গম্ভীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, মুনির, তোমায় আমি আজ কোথাও যেতে নিষেধ করেছিলাম, কোথায় গিয়েছিলে তুমি? স্বভাব সিদ্ধ গম্ভীর অথচ বিনীত কণ্ঠে জবাব দেয় মুনির, উপায় ছিল না বাবা। দেশের হাজার হাজার ছেলে মেয়ে যখন দেশেরই দাবি নিয়ে আওয়াজ তুলে এগিয়ে চলেছে, তখন আমি নির্বাক হয়ে বাড়ি বসে থাকতে পারি না বাবা। দেশের প্রতি আমারও কর্তব্য আছে, তাই সবার সঙ্গে প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম। বলেই মিনতি ভরা করুণ চোখে তাকালো মুনির। প্রভাত ফেরি? গভীর গর্জনে সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠলেন খান বাহাদুর। তারপরেই হঠাৎ কেন যেন তার বাকরোধ হয়ে গেল। কোনো কথা তিনি উচ্চারণ করলেন না। মুখ চোখ তার গভীর বিষাদে ছেয়ে গেল। মৌন পাহাড়ের মতো গম্ভীর হয়ে গেলেন তিনি। তারপর ধীরে ধীরে নিজের কক্ষে ফিরে গেলেন। মা এসে তার হৃদয়ের সমস্ত স্নেহ ঢেলে দিয়ে ডাকলেন, মুনির, আয় বাবা, ভিতরে আয়। এর কিছুক্ষণ পরেই একদল পুলিশ এসে মুনিরকে বন্দি করে নিয়ে চলে গেল।
খান বাহাদুরকে অনেক কথা জিজ্ঞাসা করেছিল পুলিশের লোক, হা না একটি কথাও বলেন নাই খান বাহাদুর সাহেব। তারপর থেকে সারাটা দিন তার কামরায় গম্ভীর হয়ে বসে রইলেন খান বাহাদুর। মা কয়েকবার দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে এসেছেন, সাহস করে কোনো কথা পর্যন্ত বলেন নাই। পরিচারিকা গিয়ে খাবার দিয়ে এসেছে, না খাবার মতো কিছু খেয়েছেন, আর সবই অমনি পড়ে আছে। সেই একইভাবে বসে বসে রাজ্যের কী যে সব ভেবে চলেছেন তিনি, তার যেন কোনো কুল কিনারা নাই। সারাটা রাত্রি তার অমনি বসে বসে ভাবতে ভাবতে কেটে গেছে। তারপর চির অভ্যাস মতো ভোরে উঠে দোতলার বারান্দায় পায়চারি করে ফিরছেন। আসমান জমিন কত কী যে সব ভেবেই চলেছেন। বাড়ির সামনে দিয়ে মেয়েদের প্রভাত ফেরি করুণ গান গাইতে গাইতে চলে গেল। দূর মসজিদের মিনার থেকে আওয়াজধ্বনি ভেসে এলো বরকতের মায়ের কান্নার করুণ সুর। তবুও একভাবে পায়চারি করে ফিরছেন খান বাহাদুর, কোনো দিকে ভুরুক্ষেপ নাই। ক্রমে পূর্ব আকাশ অরুণোদয়ের আলোতে উজ্জ্বল হয়ে উঠল। ইউনিভার্সিটির দিক থেকে হাজার কণ্ঠের বজ্র গম্ভীর আওয়াজ ভেসে আসছে, শহীদ সেনারা অমর হোক। মিছিল ক্রমেই এগিয়ে আসছে, আওয়াজ ক্রমেই জোরদার হয়ে উঠছে। লাখ জনতার মিছিল ক্রমে ক্রমে পামরোজ হাউসের গেটে এসে থেমে গেল। তারপর চিৎকার করে অনেকে ডাকল, মুনির, তোমার যে শহীদ বেদিতে পুষ্পমাল্য দিতে হবে, শীঘ্র এসো ভাই। থমকে দাঁড়িয়ে গেলেন খান বাহাদুর। তারপর ধীরে ধীরে নেমে এলেন মিছিলের সামনে। অশ্রু ভরা চোখে বেদার্থ কণ্ঠে জানালেন তিনি, মুনিরকে যে কাল পুলিশে ধরে নিয়ে গেছে। আমি গেলে চলবে বাবা সকল? মিছিল আবার এগিয়ে চলল।